মাত্র কিছুদিন আগে আমি প্রিডিকশন দিয়েছিলাম যে ভারতীয়দের কপালে মারাত্মক দুর্ভোগ অপেক্ষা করছে আর তাদের লিটারেলি লাথি মেরে তাড়ানো হবে সমগ্র পশ্চিমা বিশ্ব থেকে, মূলত আমেরিকা আর ফাইভ আইস দেশগুলো থেকে। তো ফাইনালি এখন ট্রাম্প আমার এই কথাকে সত্য প্রমাণ করে ঘোষণা করে দিয়েছে যে H1B ভিসা প্রাপ্তদের $1,00,000 দিতে হবে, তা না হলে কোনো H1B এর আন্ডারে কর্মীদের আমেরিকায় ঢুকতেই দেওয়া হবে। আর স্বাভাবিকভাবে এই ভিসার 70% একমাত্র ভারতীয় কর্মীরাই পেয়ে থাকে, যারা আমেরিকায় গিয়ে বিভিন্ন কাজ করে। উদাহরণ হিসেবে বর্তমানে প্রায় 7,30,000 ভিসা দিয়েছে আমেরিকা, যার মধ্যে 5 লাখের বেশি কেবলমাত্র ভারতীয়দের জন্য। অর্থাৎ বুঝতেই পারছেন সংখ্যাটা কিন্তু মারাত্মক বেশি। এছাড়াও আমেরিকা ভারতীয় শিক্ষার্থীদেরও রেহাই দিচ্ছে না, তাদেরকে তো সরাসরি মেরে দেওয়ার প্ল্যান করছে, এটা বললে খুব একটা ভুল হবে না। উদাহরণ হিসেবে কিছুদিন আগেই মোহাম্মদ নিজামুদ্দিন নামের এক ভারতীয়কে মার্কিন পুলিশ গুলি করে মেরে দেয়। মৃত্যুর আগে যুবকটা স্পষ্টভাবে বলেছিল যে সে নানাভাবে হয়রানির শিকার হয়েছে, এমনকি তাকে খাবারে বিষ দিয়েও মারার চেষ্টা করেছে। অন্যদিকে 2024 সালে কমপক্ষে 11 জন ভারতীয় শিক্ষার্থীকে রহস্যজনকভাবে মেরে দেওয়া হয় আমেরিকার বিভিন্ন প্রান্তে। আর ট্রাম্প ক্ষমতায় আসার পর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস মাত্র 3 সপ্তাহে 7 জন ভারতীয় শিক্ষার্থীকে হত্যা করা। এমনকি কয়েকদিন আগে আমি আপনাদের খবর দিয়েছিলাম একজন ভারতীয় ম্যানেজারের গলা কেটে মেরে দেয়। একজন ভারতীয় বংশোদ্ভূত নার্সকে কেবলমাত্র ভারতীয় হওয়ার কারণ এমনভাবে পেটানো হয়েছে যে ওই মহিলার শরীরে একটা হাড়ও অক্ষত নেই, আর তিনি আইসিইউতে খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। অন্যদিকে লক্ষ্য করলে দেখবেন আমেরিকার বিমানবন্দরগুলোতে খুঁজে খুঁজে ভারতীয়দের টার্গেট হচ্ছে। এক ভারতীয় বংশোদ্ভূত এনআরআই, যিনি আমেরিকারই বাসিন্দা, তাকেও বিমানবন্দরে বিনা কারণে আটক করে 2 মাস ধরে জেলে বন্দি রাখা হয়। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নয়, তাই ভারতীয় দূতাবাস থেকে খুব বেশি সহায়তাও পাবেন না। কিন্তু ট্রাম্প এখানেই থেমে নেই। খবর তো এটাও আসছে যে যেসব ভারতীয়রা ভারতে থেকে আমেরিকার জন্য কাজ করে, মূলত আউটসোর্সিং সেবা, সেটাও বন্ধ করে দেওয়া হতে পারে। এর আওতায় হায়ার নামক আইন আনা হচ্ছে, আর কোনো আমেরিকান কোম্পানি যদি বিদেশে আউটসোর্সিং করিয়ে কাজ করে তাদের ওপর 25% বেশি ট্যারিফ লাগানো হয়। ফলে স্বাভাবিকভাবে আমেরিকান ক্লায়েন্ট না এলে ভারতের আইটি সেক্টরের পতন কেউ ঠেকাতে পারবে না। কারণ আমাদের যে আইটি সেক্টর আর বিপিও সেক্টরের 50% ক্লায়েন্ট আমেরিকা, যেখান থেকে $225 বিলিয়ন আয় হয়েছে শুধুমাত্র 2025 সাল। আর লক্ষ্য করবেন আপনারা, টিসিএস থেকে শুরু করে ভারতের বড় বড় আইটি কোম্পানিগুলোতে অনেক দিন আগে থেকেই কর্মী ছাঁটাই শুরু হয়ে গেছে। আমি ইতিমধ্যে গত বছর থেকে বারবার বলছি, ভারতের আইটি সেক্টরের একটা বড় অংশ কোল্যাপস করবে, তা না হলে ডলারাইজেশন সম্ভব না। কারণ এই যে আইটি সেক্টর, এটা কিন্তু ভারত তৈরি করেন, বরং আমেরিকা বা ডিপ স্টেট চেয়েছিল বলেই ভারতে এটা গড়ে উঠেছে। তাই আমেরিকান ডলারের পতনের সাথে এর একটা বড় অংশেরও পতন হবে। আর ট্রাম্প নিজে তাদের শিলমোহর লাগিয়ে দিয়েছে। কিন্তু খেলা এখানে শেষ না, বরং আমি বলবো এটা তো সবে শুরু, আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। যেসব ভারতীয় গ্রিন কার্ড নিয়ে স্থায়ীভাবে আমেরিকায় থেকে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন অথবা লাইনে রয়েছে, বা যারা ভারতের তুলনায় আমেরিকার ইউরোপকে অগ্রাধিকার দিয়েছে, তাদের জন্যও কিন্তু মরণ ফাঁদ তৈরি। ট্রাম্প ইতিমধ্যে গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন এনে লক্ষ লক্ষ ডলারের ফি নির্ধারণ করেছে। তাতেও গ্যারান্টি নেই যে আপনি আমেরিকায় থাকতে পারবেন। উদাহরণস্বরূপ এর পরিবর্তে গোল্ড, প্ল্যাটিনাম এইসব কার্ড তৈরি করা হয়েছে, যেখানে কেবলমাত্র প্ল্যাটিনাম কার্ডের জন্য একজনকে $50 লক্ষ দিতে হবে, তবেই সে কিন্তু 270 দিন আমেরিকায় থাকতে পারবে। আর যারা ভাবছেন যে তারা গ্রিন কার্ড পেয়ে গেছেন বা এনআরআই ভারতীয়, তাদের জন্য আরও মারাত্মক পরিস্থিতি অপেক্ষা করছে। তাদের ওপর 3 ভাবে আক্রমণ হয়। মারাত্মক রেসিজম শুরু হয়ে গেছে। টুইটার যদি আপনারা ফলো করেন তাহলে জানবেন কয়েক হাজার ভিডিও এসেছে গত 6 মাস, যেখানে ভারতীয় বংশোদ্ভূত বা বিভিন্ন ভারতীয়দের ওখানে টার্গেট করা হচ্ছে, তাদের হত্যা আর আক্রমণ করা হচ্ছে, যার কয়েকটা উদাহরণ আপনাদের দিলাম। এমনকি একাধিক ঘটনা ঘটেছে যেখানে পুলিশ বিনা কারণে তাদের গ্রেপ্তার করছে।
আর আদালত থেকেও মুক্তি পাচ্ছেন। এখন এই সমস্ত ঘটনাগুলোকে পরপর সাজাল একটা বিষয় লক্ষ্য করবেন, মূলত ভারতীয়দের সংকেত দেওয়া হচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওরা আমেরিকা ছেড়ে পালায় আর আমেরিকার সাথে নিজেদের সমস্ত বিজনেসকে বন্ধ করে। আর শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখবে আমি আপনাদের এইসব হবে বলে খোলাখুলি সতর্ক করেছিলাম বহুবার, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদি আর ভারত সরকারও বহুবার ইনডাইরেক্টলি ইঙ্গিত দিয়েছিল, কিন্তু ভারতীয়রা ওতে রাজি হচ্ছেন। উদাহরণ হিসেবে পিএম মোদি এক পডকাস্টেও বলেছিল যে ভারতীয়দের নিজের দেশে ফিরে এসে এইখানে উন্নয়ন করা উচিত। এরকম একাধিক ছোট বড় বক্তব্য দিয়েছেন। অর্থাৎ এর থেকে একটা বিষয় তো পরিষ্কার যে কি হতে চলেছে তা ভারত সরকার আর আমেরিকা দুজনেই জান, এবং আমেরিকায় কয়েক বছরের পরিকল্পনার সাথে এই সব করছে। এগুলো রাতারাতি হয়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আমেরিকার যে সমগ্র অর্থনীতি তা তৈরি করতে ভারতীয় ছাড়া কোনো বিকল্প নেই। যদি ওখান থেকে ভারতীয়দেরই তাড়িয়ে দেওয়া হয় তাহলে তো পুরো দেশটাই কোল্যাপস করবে। তা সত্ত্বেও আমেরিকা এইভাবে ভারতীয়দের তাড়াচ্ছে কেন? আর যদি তাড়াতেই হয় তাহলে এভাবে পরিকল্পনা করে ভারতীয় ছাত্রদের হত্যা করা, গ্রেপ্তার করার কী প্রয়োজন? অন্যদিকে যদি এটা ভারত সরকার আগে থেকে জানে তাহলে ভারতীয়দের খোলাখুলিভাবে জানায়নি কেন? তাহলে অন্তত কিছু শিক্ষার্থী বেঁচে যেত। আর যেভাবে এখন ভারতীয় আইটি সেক্টরকে টার্গেট করা হচ্ছে, তাতে যদি ভারতের আইটি সেক্টর কোল্যাপস করে সেটা তো লক্ষ লক্ষ ভারতীয়কে বেকার করে তুলবে। তাহলে এর পাল্টা জবাবে ভারত কী করবে? সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, গ্যারান্টি দিচ্ছি সমগ্র ইন্টারনেটে এই বিশ্লেষণ কেউ করেনি। তাই ধৈর্য রেখে পুরোটা দেখুন যে কী গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে আর এই সমস্ত খেলার আসল রহস্য কী। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই একটা বিষয় স্পষ্ট করে দিই, ভারতের আইটি সেক্টর হোক বা চীনের সস্তা ম্যানুফ্যাকচারিং অথবা ভারত সহ অধিকাংশ দেশের দারিদ্রতা, ক্রাইম, সীমান্তে যুদ্ধে, আতঙ্কবাদ, এই সব কিছু কিন্তু ন্যাচারাল নয়, বরং আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। সব কিছুই প্ল্যানিংয়ের সাথে আমেরিকা থেকে ঠিক করা হয়েছে যে কোন দেশ কী ধরনের কাজ করবে, কোন দেশে হামলা হবে, কোন দেশ আইটি সেক্টর চালাবে আর কোন দেশ কতটা দরিদ্র হয়। এর ফলেই কিন্তু আমেরিকা গত 50 বছর ধরে রাজত্ব করেছে। আর এই সব কিছু নিয়ন্ত্রণ করার একটাই হাতিয়ার ছিল, ডলার। ফলে স্বাভাবিকভাবেই যার ভরসায় এই সব কিছু চলছিল, মানে ভারতের আইটি সেক্টর, ভারতীয়দের আমেরিকায় সেটেল হওয়া, সেই ডলার যদি নষ্ট হয়ে যায় তো স্বাভাবিকভাবেই তার সাথে জুড়ে থাকা বাকি সবটাই কোল্যাপস হবে, এবং এটাই হচ্ছে। কিন্তু কীভাবে? তো এর জন্য আমি আগে যা বলছি তা খুব মন দিয়ে শুনবেন, তবে এই প্রকৃত রহস্যটা বুঝতে পারবেন। আর হ্যাঁ, এখানে আমি ডেট ওয়াইজ সমস্ত ঘটনার উল্লেখ করব না, তাহলে ভিডিও আরও বড় হবে। তো সেটাকে আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা বাকিটা পড়ে নেন। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। তো 1930-এর দশকে দ্য গ্রেট ডিপ্রেশনের নাম আপনারা শুনে থাকেন, যেখানে সমগ্র পশ্চিমা বিশ্বে অর্থনৈতিক সংকট শুরু হয়। তো সেই সময় একটা বিষয় পরিষ্কার বোঝা যায় যে ইউরোপ বা আমেরিকার কোনো প্রকৃত অর্থনীতি নেই, আর তাদের ইকোনমি চালানোর ক্ষমতাও নেই। যতক্ষণ তারা ভারত, আফ্রিকা, চীন থেকে লুট করতে পারবে ততক্ষণই ওদের দেশ চলে। কিন্তু তারা ইতিমধ্যে এত বেশি পরিমাণে লুট করেছিল যে ভারতের মতন এত ধনী দেশকেও সম্পূর্ণ ভিখারি করে দিয়েছিল। এর থেকে বাঁচার জন্য একটাই রাস্তা ছিল, গ্লোবাল ফাইন্যান্সিয়াল রিসেট। এর ফলে তারা গোটা বিশ্বযুদ্ধের মাধ্যমে সমগ্র গ্লোবাল আর্থিক ব্যবস্থাকে নতুন করে শুরু করে। ব্রিটেনকে ডাম্প করে গ্লোবাল ফোর্স বা ডিপ স্টেট, যেটা আপনাদের ইচ্ছা বলতে পারেন, তারা আমেরিকায় স্থানান্তরিত হয় আর একটা নতুন গ্লোবাল অর্ডার শুরু হয় আমেরিকার নেতৃত্বে। এরপরেই কিছু ইন্টারেস্টিং ঘটে 1970-এর দশকে। সমস্যা হচ্ছে, যেমনটা আমি বললাম, এরা কিন্তু প্রকৃতভাবে ব্যবসা করতে জানে না, ইকোনমি চালাতেও জানে না, এরা শুধু লুট করেছে। তাই বিশ্বযুদ্ধের মাধ্যমে গ্লোবাল রিসেট হলেও আবার আমেরিকায় অর্থনৈতিক সংকট শুরু হয়। তাই অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে ডলারকে একটা রিজার্ভ কারেন্সি বানিয়ে চালু করা। এটা মূলত বলতে পারেন যে এক ধরনের টাকার গাছ। কারণ আমেরিকা বা ডিপ স্টেট কী করে, যেহেতু তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম দখল করে নিয়েছে, তার সুযোগে এই 1970-এর দশক মানে 1973 সালের দিকে সৌদি আরবের সাথে চুক্তির মাধ্যমে ডলারকে অপরিশোধিত তেলের সাথে কানেক্ট করে দেয় এবং নির্ধারণ করা হয় যে ডলার ছাড়া কাউকে তেল দেওয়া হবে না। বিনিময়ে তারা ইসলামিক আইডিওলজিকে সহায়তা দেয়
আর আরবের যে সমস্ত কিংডম রয়েছে তাদেরকেও সুরক্ষা দেবে। এখন এখান থেকেই শুরু হয় এই টাকার গাছ ডলারের আসল খেল, যার কোনো নিয়ন্ত্রণ বিশ্বের হাতে ছিল না। শুধুমাত্র ডিপ স্টেটের একটা প্রাইভেট কোম্পানি ফেডারেল রিজার্ভ ইচ্ছে মতন ডলার ছাপিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে দেয়। এখন স্বাভাবিকভাবেই বাকি দেশ তো বাধ্য ছিল তেলের জন্য ডলারকে গ্রহণ করতে, যার মধ্যে ভারতের নামও ছিল। আর এখান থেকে শুরু হয় ভারতের আইটি সেক্টরের কাহিনী আর ভারতীয়দের আমেরিকায় গিয়ে সেটেল হওয়ার জার্নি। এখন যেহেতু আমেরিকা ইচ্ছে মতন ডলার ছাপাতে পারে আর তারা বিলাসবহুল জীবন কাটাবে, তাহলে আমেরিকাকে শক্তিশালী করতে বা প্রযুক্তিগত উন্নত করতে কে সাহায্য করবে? মস্তিষ্ক আর শারীরিক পরিশ্রম কে করবে? এর জন্য খোঁজা হয় মেনলি দুটো দেশ, ভারত আর চীন। চীনে যেহেতু তারা অলরেডি কমিউনিস্ট শাসন তৈরি করে রেখেছিল, তাই সেখানে সুবিধা ছিল সস্তায় ম্যানুফ্যাকচারিং, কোনো বিরোধিতা হবে না। খুবই কম খরচে আমেরিকার ইউরোপের জন্য সেখানে উৎপাদন শুরু হয়, আর চীনাদের ওপর জোর করে টর্চার করিয়ে এই ম্যানুফ্যাকচারিং করানো। কিন্তু গুরুত্বপূর্ণ ছিল বাকি সেক্টর, যেমন ধরুন প্রযুক্তি, চিকিৎসা, বিজ্ঞান। সেখানে কারা কাজ করে? এখানে কাজে আসে ভারত। তাদের জন্য সুবিধা ছিল ইতিমধ্যে ব্রিটিশ আমলে ভারতের একটা বিরাট বড় অংশ ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা আর চাকরিজীবী হিসেবে তৈরি ছিল। এটারই সুযোগ নেয় আমেরিকা। এর মাধ্যমে আমেরিকা দুটো কাজ করে। একদিকে ভারতের একটা স্পেশাল শ্রেণী, যারা সেই সময়কার উন্নত বলা হতো, তাদেরকে আমেরিকার ইউরোপের ভিসা দিয়ে নিয়ে আসা হয়। এরাই আমেরিকার প্রযুক্তি, মেডিকেল সেক্টর আর ইঞ্জিনিয়ারিংয়ের মতন ক্ষেত্রে দারুণ কাজ করে। তার বিনিময়ে এদেরকে দারুণ অর্থও দেওয়া হয়। আর দ্বিতীয় কাজ ওরা করে সেটা হলো, যারা ভারতেই রয়েছে তাদের মাধ্যমে এখানে আইটি সেক্টরকে প্রমোট করে ডলারের জোরে আইটি হাব বানানো হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ব্যাঙ্গালোর। কিন্তু তার বিনিময়ে আমেরিকা কী করে? ভারতের বাকি সেক্টর, যেমন ধরুন ম্যানুফ্যাকচারিং, অ্যাগ্রিকালচার, ডিফেন্স, কোনো কিছুকে এগোতে দেয়নি। এবং এখানকার যে মূল প্রতিভা হয় তারা হয় আইটিতে যায়, না হলে আমেরিকা পালায়। একই কাজ চীনেও হয়, সেখানেও ম্যানুফ্যাকচারিং ছাড়া বাকি সেক্টর বৃদ্ধি পেতে দেয়নি, আর হিউম্যান রিসোর্সকেও নষ্ট করে। এভাবেই পাকিস্তান, আফ্রিকা প্রত্যেকটা দেশ একটা নির্দিষ্ট সেক্টরে ফান্ড করে বাকি সেক্টরকে ডিস্ট্রয় করা। আর যেহেতু ডলার থেকে ফান্ড আসতো, তাই আইটি সেক্টর যেটা ভারতে রয়েছে তার বেতনের কিন্তু কোনো তুলনায় ছিল না। যে আইটি সেক্টরে কাজ করবে সেখানে যা কামাবে সেটা অন্য কোনো সেক্টরে পাবে। এই জন্যই ভারতের টপ যে ব্রেন ছিল তারা আইটির দিকে যেতে শুরু করে। ফলে এভাবেই একটা পুরো স্ট্রাকচার তৈরি। এখন সমস্যা হলো, এগুলো তো ভালোই চলছিল, আর এর জন্য বিপুল সংখ্যক ভারতীয়রা আমেরিকার সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে ঢুকে পড়ে। ভারতের আইটি সেক্টর সবচেয়ে উন্নত পজিশনে পৌঁছেছে। অন্যদিকে চীন তাদের ম্যানুফ্যাকচারিংকে উন্নত করে। কিন্তু আপনাদের ভাবতে হবে যে চীনের সস্তা পণ্য তৈরির কারণ ছিল ডলার, আর ভারতে এত বেশি আইটি পেমেন্টও ডলার থেকেই হয়। অন্যদিকে আমেরিকার জনসংখ্যাকে যেহেতু কাজ করতে হতো না, সরকার প্রচুর ফ্রিবিজ দিয়েছে, সুবিধা দিয়েছে, যার ফলে আগামী 200 বছর ওদের জনগণ যা খরচ করতে পারত তা ওরা গত 50 বছরেই করে ফেলেছে। কারণ ফ্রির টাকা হলে কে না মজা করে। উপরন্তু তারা কাজ না করে অলস আর বিনামূল্যেই জীবন কাটাতে অভ্যস্ত ছিল। এর চক্করেই কিন্তু আমেরিকার ওপর 37 ট্রিলিয়ন ডলারের ঋণ তৈরি হয়। অন্যদিকে বাকি বিশ্ব মূলত আমেরিকানদের এই যে উচ্চ জীবনযাত্রা তাকে স্পন্সর করত ডলারকে কিনে। এখন এভাবে পাগলের মতন খরচ করার ফলে একটা সময় এমন আসে যে আমেরিকার পক্ষে আর ডলার ছাপিয়ে বা স্পন্সর করা সম্ভব নয়। এটা এখন কোল্যাপস করবে, কারণ চায়না, ভারত, রাশিয়া, ব্রিক্স দেশগুলো এটা ঠিক করে নিয়েছে কোনো দেশ নিজেদেরকে ভিখারি বানিয়ে আর আমেরিকাকে স্পন্সর করবেন, তাহলে সারা জীবন আমেরিকার গোলামি করে থাকতে হবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার ঘটে এরপর। যেভাবে আমেরিকার ডিপ স্টেট যারা ব্রিটেনকেও একইভাবে অতিরিক্ত খরচ করে ভিখারি বানিয়ে তাদেরকে ডাম্প করে আমেরিকায় চলে এসেছিল, তারা ওই একই কাজ আমেরিকার সাথে করছে। অর্থাৎ আমেরিকার অর্থনীতিও কোল্যাপস হবে, আর যে কৃত্রিম ডলার চলছে তার বাবলসও ফেটে যাবে। এখন এসব করানোর জন্য প্রয়োজনীয় হলো প্রথমে বাকি দেশকে ডলার থেকে দূরে সরানো, যার জন্য ইউক্রেনের যুদ্ধ হয়, আর রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা লাগে সমগ্র বিশ্বকে বাধ্য করা হয় নিজেদের মুদ্রায় ব্যবসা করতে। আর ট্রাম্প এসে গোটা বিশ্বের উপর ট্যারিফ চাপিয়ে এর গতিকে আরও বাড়িয়ে দেয়। দ্বিতীয় কাজ হলো, যারা আমেরিকার অর্থনীতি চালাচ্ছিল তাদেরকে তাড়াতে হবে, তবেই তো পুরো কোল্যাপস হবে দেশ জুড়ে। আর যেমনটা আমি বলেছি যে আমেরিকা তৈরি করতে এই H-1B ভিসা
গ্রিন কার্ড দিয়ে ভারতীয়দের আনা হয়েছিল, তাদেরকেই সবার আগে সরাতে হবে। এই জন্যই এই সমস্ত কিছু ঘটছে। সমস্যা হলো ভারতীয়রা এতটাই আমেরিকার জন্য পাগল যে তারা এই সত্যটা মানতেই চাইছে না যে আমেরিকা শেষ, আমেরিকা ছেড়ে আসতেই হবে। ফলে স্বাভাবিকভাবে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থায় নিতে হবে, যার আওতায় প্রথম পর্যায়ে ভারতীয় ছাত্রদের হত্যা শুরু হয়। এতে করে ভারতীয় ছাত্ররা আমেরিকায় পড়তে যাওয়া কমাবে, কিন্তু তাতেও খুব একটা লাভ হবে না। মূল ভারতীয়রা আছে ভিসা নিয়ে, তাই H1B ভিসায় অ্যাকশন শুরু হয়, আর তার সাথেই গ্রিন কার্ড হোল্ডারদের ওপরেও অ্যাকশান হচ্ছে। এতে করে তারা বাধ্য হবে আমেরিকা থেকে সরে আসতে, হয় ভারতে ফিরবে না হলে অন্য দেশে যাবে। এখন আপনি ভাবুন যে ভারতীয়দের মতো এই প্রতিভা আমেরিকান জনসংখ্যার নেই, তাই তারা এই লেভেলে কাজ করতে পারবে না বা ইনোভেশন করতে পারবে না যাতে আমেরিকার গ্রোথ হয়। এর ফলে বাধ্যতামূলক আমেরিকান কোম্পানিগুলোর মারাত্মক ক্ষতি হবে, আর ধীরে ধীরে লক্ষ্য করবেন বড় কোম্পানিগুলো অন্য দেশে স্থানান্তরিত হচ্ছে। এদের মধ্যে একটা বড় অংশ ভারতে আসবে। যদি খেয়াল করেন, আমেরিকার টপ কোম্পানিগুলো ধীরে ধীরে তাদের অফিস ভারতে খুলতে শুরু করে দিয়েছে, কারণ এদিকেই শিফট করতে হয়। আর অ্যাপেল এই যে গেরুয়া রঙের আইফোন লঞ্চ করলো, এটা কিন্তু তার একটা ইঙ্গিত ছিল যে ওরা ভারতের সাথে কানেক্ট করার চেষ্টা করছে। যাই হোক, সমস্যা হলো এত কিছুর পরেও ভারতীয়রা আমেরিকা ছাড়ছে না, তাই শেষ অপশান জোর করে এদেরকে সরানো হবে। তাই শুধুমাত্র ভারতীয়দের ওপরেই আক্রমণ হচ্ছে, ভারতীয়দের বিরুদ্ধেই রেসিজম হচ্ছে। আর লক্ষ্য করবেন, আমেরিকান জনগণকে ভবিষ্যতে লেলিয়ে দেওয়া হবে যে ভারতীয়রাই মূল কারণ যার জন্য আমেরিকার জনগণ কাজ পাচ্ছেন। তো বুঝতেই পারছেন তারপর ওরা ভারতীয়দের সাথে কী করবে। আর যে সমস্ত এনআরআই আমেরিকায় রয়েছে তাদের কিন্তু কোনো কমিউনিটি নেই। যেমন মুসলিমদের ক্ষেত্রে কী হয়, একটা মুসলিম মারলে বাকি সমস্ত মুসলিম পপুলেশন চলে আসে। মেক্সিকানদেরও তাই, একজন মেক্সিকানকে মারলে সকল মেক্সিকান চলে আসে। কিন্তু ভারতীয়র আবার উল্টো, এক ভারতীয়ই অন্য ভারতীয়র পা ধরে টানে, তাই ওখানে কিন্তু একতা নেই। এক্ষেত্রে ভারতীয়দের টার্গেট করা সবচেয়ে সহজ। এখন স্বাভাবিকভাবে ডলারের ক্ষমতা শেষ, সেক্ষেত্রে তারা যে আউটসোর্সিং করতো ভারতের আইটি সেক্টর থেকে, তার পেমেন্টও আসবে না। এই জন্যই ট্রাম্প হায়ার নামক আইন আনছে। এর ফলে ভারতের আইটি সেক্টর ব্যাপক ক্র্যাশ করবে। এখন প্রশ্ন আসছে, এতে তো আমাদের ক্ষতি হবে। যারা আমেরিকায় থাকতেন তারা রেমিটেন্স পাঠাতো, তারা যদি চাকরি হারিয়ে ভারতে আসে তারা বেকার। ভারতের আইটি সেক্টরে প্রচুর চাকরি, তার মধ্যে আমেরিকান ক্লায়েন্টই বেশিরভাগ কাজ হয়, তারাও চাকরি হারাবে। এবং ইতিমধ্যে দেশে বেকারত্ব আছে, তাহলে সব মিলিয়ে আমাদের নিজের দেশের অর্থনীতিও তো মারাত্মক ক্ষতির মুখে পড়বে। বিষয়টা এমন না। এর জন্য আপনাদের বুঝতে হবে, যেমনটা আমি আগেই বললাম, প্রত্যেকটা দেশে আমেরিকা একটা সেক্টর তৈরি করেছে আর বাকিগুলো ডিস্ট্রয় করেছে। যেমন ভারতে শুধু আইটি, চীনে ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশে গার্মেন্টস, পাকিস্তানে আতঙ্কবাদ, কিন্তু তার বিনিময়ে বাকি সেক্টর এগোতে দেয়। ফলে সামগ্রিকভাবে দেশের কিন্তু ওভারঅল বৃদ্ধি হয়। যখন ডলার কোল্যাপস করবে, বাকি সেক্টর যা এতদিন পর্যন্ত এগোতে পারেনি সেগুলো কিন্তু নিজে থেকে এগিয়ে আসবে। তবে এখানে একটা ক্যাচ রয়েছে। নিশ্চিতভাবে এর জন্য ভারতের ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক, ডিফেন্স, অ্যাগ্রিকালচার এগুলো বৃদ্ধি পাবে, সেখানে মানুষ চাকরিও পাবে উচ্চ মূল্যে। কিন্তু মূল যে কর্মসংস্থান আসবে সেটা কিন্তু পারিবারিক ব্যবসাতে। যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে ব্রিটিশরা ভারতে আসার আগে ভারতে এক ধরনের পারিবারিক ব্যবসার কাঠামো ছিল, আর তাকে শক্তি দিত অ্যাগ্রিকালচার আর টেম্পল ইকোনমি। ওই ব্যবস্থায় ব্রিটিশরা ধ্বংস করে চাকরির দিকে ঠেলে দেয়। এখন স্বাভাবিকভাবেই সেই পুরনো পদ্ধতি নতুন প্রয়োজন হিসেবে আধুনিক কালচারের সাথে আসবে। এতে করে টায়ার 2 আর 3 শহর আর গ্রামগুলো উপকৃত হবে। তবে মেট্রোপলিটন শহর যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, কিছুটা কলকাতা এবং পার্টিকুলারলি যেসব শহরগুলোতে ফ্যামিলি কালচার সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গেছে, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ মূলত যারা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে স্বনির্ভর হতে পারবেন না এবং এখনও ডিগ্রির ভরসা চাকরি চাইবেন, তাদের জন্য মারাত্মক সমস্যা আছে। এই জন্যই কিন্তু ভারত সরকার গত 1 দশক ধরে মূলত স্কিলের ওপর জোর দিচ্ছে, ছোট ছোট ঋণের ব্যবস্থা করছে যাতে স্মল বিজনেস তৈরি হয়। অর্থাৎ যা কিছু হচ্ছে পুরোটা পরিকল্পনা মাফিক। এমন নয় যে রাতারাতি এগুলো শুরু হয়েছে, এর জন্য গভীর পরিকল্পনা দরকার, আর বহু বছর ধরে এগুলো প্ল্যান হচ্ছে। ফলে আপনি চান বা না চান, ভারত সরকার যাই করুক না করুক, না আমেরিকা আর না ট্রাম্প কেউ এগুলো থামাতে পারে। ইভেন ভারত আর আমেরিকার মধ্যে যদি ট্রেড ডিল হয়ে যায় তাহলেও এগুলো থামবেন। ফলে আশা করি এখানে কি হচ্ছে সেটা বোঝাতে পেরেছি। তো তৈরি থাকুন আরও খারাপ দিনের জন্য।